র্যাডিক্যাল ইকোনমিস্টরা একটা কথা বলে, সেটা হচ্ছে ত্রয়োস্পর্শ। আপনার বিশ্বব্যাপী ওয়ার্ল্ড অর্ডার, ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড অর্ডার, মানে যারা এইখানে এই ওয়ার্ল্ড অর্ডারকে রুল করছে, যারা শাসন করছে, যারা আপনার চূড়ায় আছে, সেই সব শক্তিগুলো তিনটা সংস্থাকে ব্যবহার করে। এবং এটাই বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রেটন উডসে এইভাবেই জিনিসটাকে তৈরি করা হয়েছিল। সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং পরবর্তীকালে WTO। এইগুলো মানে এদের সব কাজ আপনার মানে উন্নয়নশীল দেশগুলোর জন্য খুব ভালো সেটা মনে করার কোনো কারণ নাই। অনেক সময় এদের অ্যাডভাইস বিপজ্জনকও হয়ে যেতে পারে, খুবই বিপজ্জনক হয়ে যেতে পারে। এবং বিশেষ করে IMF, তারা মনিটারিস্ট প্রিন্সিপালে বিশ্বাস করে, মনিটারিজমে বিশ্বাস করে। ফলে তাদের যত প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনের উৎপত্তি হচ্ছে কিন্তু তাদের যে আইডিওলজি, সেটা হচ্ছে মানি বেসড যে আইডিওলজি, মনিটারি সিস্টেম বেসড যে আইডিওলজি সেটা। এবং তারা মনে করে যে সুদের হার বাড়িয়ে দিলেই আপনার ইনফ্লেশন, এটাকে আপনি করতে পারবেন, এটার কি বলে হ্রাস টেনে ধরতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মতো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বৃদ্ধি করা সেটা কিন্তু সঠিক কোনো পদক্ষেপ না। সুদের হার তো বাড়িয়েছেন, তাতে আপনি কী ফল পেয়েছেন? আবার বলা হচ্ছে আরও একবার বাড়ানো হতে পারে। তো তাহলে ফল তো খুব ভালো হবে না, বরং এর বিরূপ প্রভাব আপনার প্রোডাক্টিভ সেক্টরের উপরে পড়বে। কারণ তাদের ঋণের মানে কস্ট অফ লোন বেড়ে যাবে এবং এদের ইনভেস্টমেন্টের মানে ইচ্ছাটা কমে যাবে। তাই যেখানে এত বেকারত্ব, সেখানে যদি ইনভেস্টমেন্ট না এগোয়, তাহলে জিনিসটা তো সেই সোনার পাথর বাটির মতো হয়ে গেল, পরস্পর বিরোধী একটা ব্যাপার হয়ে গেল। এইটা আমার মনে হয় যে আমাদের দেশের জন্য খুব মঙ্গলজনক না। আর IMF-এর কাছ থেকে আমরা যেটুকু আর্থিক সাহায্য পেয়েছি বা পাচ্ছি, সেটা তো বেশ কয়েক কিস্তিতে সেটা স্ট্যাগার করা। তো ফলে এটা আসলে আমাদের প্রয়োজনের তুলনায় খুবই সামান্য পরিমাণ। আমরা যদি আমাদের ইকোনমির স্ট্রাকচারাল প্রবলেমগুলো অ্যাড্রেস করতে না পারি, এই IMF-এর সামান্য সাহায্য আমাদেরকে কিন্তু উদ্ধার করতে পারবে না। সঙ্গে সঙ্গে দি কস্ট অফ IMF লোন ইজ ভেরি হাই, এই অর্থে কারণ তার সঙ্গে আপনাকে চাপিয়ে দিচ্ছে একটা পলিসি কস্ট, চাপিয়ে দিচ্ছে এক ধরনের পলিসি অ্যাডপ্ট করার জন্য আপনাকে কম্পেল করছে, এবং আপনি কম্পেলডও হচ্ছেন, আপনি মেনেও নিচ্ছেন। তো ফলে শুধু যে তাদের টাকার জন্য আমাকে সুদ দিতে হচ্ছে তা নয়, তাদের টাকার জন্য আমাকে কিন্তু এমন কিছু পলিসি অ্যাডপ্ট করতে হচ্ছে সেইটা আমার জন্য সুখকর না হয়ে বেদনাদায়ক হওয়ার যথেষ্ট কারণ এবং যুক্তি রয়েছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা এই বোঝার উপরে আবার শাকের আটি জুটলাম, হ্যাঁ, তারপরে এর ফলে কিন্তু আমরা ওই দুর্দশা থেকে রেহাই পাব না। দারিদ্র্যের সম্পর্কে একটা তথ্য BBS বের করেছে, তারা একটা পভার্টির ম্যাপিং করেছে। সেই ম্যাপিংয়ে দেখা যায় মাদারীপুর জেলায় হচ্ছে বাংলাদেশের সর্বাধিক দারিদ্র, এবং সেখানে 53% লোক দারিদ্র্য সীমার নিচে আছে। হ্যাঁ, এরকম আরও অনেক জেলা আছে যেখানে দারিদ্র্যের হারটা বেশ বড়। তো দেখা যাচ্ছে আমাদের দেশে এখনও দারিদ্র্য একটা বড় সমস্যা, এবং দারিদ্র্যর সমস্যার সমাধান করার জন্য আমি মনে করি না ডোলস দেওয়াটা বড় সমাধান। অর্থাৎ আপনি কিছু ভাতা দিলেন, দিলেন, তাদেরকে কোনো রকমে প্রাণে বাঁচিয়ে রাখলেন মানুষগুলোকে, এইটা যথেষ্ট না এবং এইটাই সমাধান না। আমাদেরকে সমাধান খুঁজতে হবে সেইভাবে। আমাদেরকে সঞ্চয়, জাতীয় ন্যাশনাল সেভিংস বাড়াতে হবে, তার উপর ভিত্তি করে ন্যাশনাল ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, সেই ইনভেস্টমেন্টকে ভিত্তি করে আমার এমপ্লয়মেন্টকে বাড়াতে হবে, এবং এমপ্লয়মেন্ট বাড়িয়ে সাধারণ মানুষের হাতে ক্রয় ক্ষমতাটা দেওয়ার যে বাস্তব পদক্ষেপ সেটা আমাদেরকে নিতে হবে। এইটা আমরা যত দ্রুত নেই, যত দ্রুত উপলব্ধি করি তত ভালো, আর যত আমরা এটা নিয়ে বিলম্ব করব তত অমঙ্গল। এখন সেভিংসের কথা বলেন, আজকে ব্যাংক ব্যবস্থার এটা হচ্ছে বিরাট সোর্স, যেটার মাধ্যমে কিন্তু সেভিংসটা মোবিলাইজড হয়, এবং এই সেভিংসটাই কিন্তু আবার
ইন্ডাস্ট্রি এবং আদার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসের জন্য লোন হিসাবে মানুষের কাছে যায়। তো এখন সেখানে আমরা কি দেখছি? সেখানে দেখছি যে ব্যাংক ব্যবস্থার উপর মানুষের অনাস্থা তৈরি হয়ে গেছে। অনেকে যারা সেখানে ফিক্সড ডিপোজিট করেছিলেন তারা কিন্তু সেখানে ফিক্সড ডিপোজিটের টাকাটা মেয়াদ শেষে সেই টাকাটা ফেরত পাচ্ছেন না, নানান রকম হয়রানির শিকার হচ্ছেন এবং ব্যাংক ব্যবস্থাকে তো চরম ধসের মধ্যে ফেলে গেছেন শেখ হাসিনা সরকার। তো এই অবস্থায় আপনার ব্যাংকের রুট দিয়ে যে সেভিংস মোবিলাইজেশন সেটাও কিন্তু একটা কঠিন ব্যাপার। একটা সময় ছিল যখন পোস্ট অফিস সেভিং এসেছিল, এখন তো পোস্টাল সিস্টেমটাই তো প্র্যাকটিক্যালি নন এক্সিস্টেন্ট। আছে বিভাগটা আছে, সরকারটা আছে, কাজকর্ম টিম গতিতে কিছু চলে, কিন্তু সেটার মাধ্যমেই চেষ্টা করা হয়েছিল রুরাল এরিয়ার সেভিংসটা নিয়ে আসা। পরবর্তীকালে যখন ব্যাংকের শাখা ব্যাপকভাবে বিস্তৃত হলো, সোনালী ব্যাংকের মতো ব্যাংক তাদের 1200-র মতো শাখা আছে, 1100 সামথিং আর 1200 সামথিং আছে। তো আরও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বিপুল সংখ্যক শাখা আছে। নতুন ব্যাংক তারাও কিন্তু অনেক শাখা করেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ব্যাংক যেই উদ্দেশ্যে একটা ইনস্টিটিউশন হিসেবে, একটা এজেন্সি হিসেবে একটা ইকোনমিতে থাকে, সেই ব্যাংকের সেই পারপাসটাই কিন্তু সার্ভড হচ্ছে না। তো এই দিকটাতেও কিন্তু মনোযোগ দেওয়ার একটা ব্যাপার আছে। সেটা আমার পক্ষে বলা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো লোকের পক্ষে বলা কঠিন। প্রথমত হচ্ছে, আপনি যেসব দুর্বল ব্যাংকের কথা বললেন, গোটা 10 ব্যাংকে রেড লাইনে চিহ্নিত করা হয়। তো এখন এই ব্যাংকগুলোকে যদি হেল্প করতে হয়, তার মানে হলো সরকারকে এদেরকে কিছু টাকা দিয়ে সেভ করার। অলরেডি কিন্তু এই মেজার নেওয়া হয়েছে, সম্ভবত 22,000 কোটি বা সামথিং একটা অ্যামাউন্ট বোধহয় টাকা প্রিন্ট করা হয়েছে এই ব্যাংকগুলোকে দেওয়ার জন্য, এবং টাকাটা বোধহয় দেওয়া হয়েছে। এই যে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস, এইটা অ্যাগেইন ইনফ্লেশনারি। কারণ প্রিন্টিংটা হচ্ছে, যেটাকে পাম্প প্রাইমিং বলে, এটা হচ্ছে প্রিন্টিং অফ মানি হচ্ছে ওয়ার্স্ট পসিবল সলিউশন, এবং এইটা সলিউশন নিতে গেলে আপনাকে প্রচণ্ড ধরনের ইনফ্লেশনের কবলে পড়তে হবে। এইটাও একটা কারণ যাতে আমরা মূল্যস্ফীতি থেকে বেরিয়ে আসতে পারছি না। এখন প্রশ্ন হলো, আপনি ঋণ খেলাপিদের ঋণ কবে উদ্ধার করবেন, কিভাবে উদ্ধার করবেন, সেটার জন্য নিশ্চয়ই কিছু শক্ত পলিসির দরকার, এবং সবটা উদ্ধার করতে পারবেন এটাও বোধহয় আশা করা যায় না, কারণ অনেক রং হ্যান্ডসে ঋণগুলো চলে গেছে। এই পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স বা ডাইরেক্টেড লোন যেটাকে বলা হয়, এটা সর্বাংশে বন্ধ করার চেষ্টা করতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনার সেই সব লোকদেরকেই আপনি ঋণ দিবেন যারা সত্যি দে আর গুড বরোয়ার্স, এবং তারা ঋণ পরিশোধ করে তাদের অর্জিত আয় দিয়ে। তো এইটা আপনি চেষ্টা করবেন। তো এছাড়া তো ওইভাবে সমাধান নেই, এবং যারা ঋণ খেলাপি হয়েছে, তাদেরকে তো কিভাবে আইনের আওতায় আনা যায় সেটা দেখতে হবে। আরেকদিকে পুট দেম অন দ্য রেড লিস্ট, যে ইন ফিউচার তারা কোনো লোন পাবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে তাদের তো অনেক কিছু শিল্প কারখানা আছে, অলরেডি তাদের শ্রমিকরা বেকার হচ্ছে। কথা হচ্ছে, আমার কোনো একটা ব্যক্তি যিনি এখন জেলে আছেন, তার নাকি 40,000 শ্রমিক বেকার হয়ে গেছে, তাদেরকে তিনি আন্দোলনের জন্য উস্কানি দিচ্ছেন। এই রকম ক্ষেত্রে তো পলিসি গ্রহণ খুবই একটা কঠিন ব্যাপার, এবং সেখানে আমাদের রাষ্ট্রের শক্তিও খুব দুর্বল। রাষ্ট্র যে এইগুলোকে টেক ওভার করে, এগুলোকে ম্যানেজ করে, আবার সেগুলোকে একটু চালু অবস্থায় নিয়ে আবার প্রাইভেটাইজ করে দেবে, আবার অন্য কারো হাতে এটা তুলে দেবে, এবং যার কাছে যথেষ্ট ক্যাপিটাল আছে তার কাছে এটা তুলে দেবে। তাই এই সমাধান এখানে চিন্তা করা যায়, এটাই একমাত্র সমাধান। কিন্তু এই সমাধান কতটুকু কার্যকর হবে সে ব্যাপারে কিন্তু আমার সন্দেহ আছে। এটা একটা অর্থনৈতিক সমস্যা না, এটা রাজনৈতিক সমস্যা। এটাকে যদি কেউ অর্থনৈতিক সমস্যা মনে করেন তাহলে ভুল করবেন, বিশেষ করে আমাদের মতো দেশে। তো এইখানে যে বিনিয়োগ হচ্ছে না, এখানে যে একেবারে মানুষ বিনিয়োগ করার মতো ইনভেস্টেবল ফান্ড যে নাই তা নয়। অনেকে ব্যাংকে টাকা রাখে না, অন্য কোনো জায়গায় টাকাটা রাখে। অনেকের বাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যায়। তার মানে ব্ল্যাক মানি এখানে প্রচুর আছে, বা আনআর্ন ইনকাম এখানে প্রচুর আছে। এটা ইনভেস্টেড হইলে হয়তো দেশের জন্য ভালো হতো,
কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? সেটার একটা কারণ হলো প্রপার পলিসি নাই। ২ নম্বর কারণ হলো যে একটা এই দেশে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, অনাস্থা। এইটা হাসিনার ১৫.৫ বছরের সময় মনে হয়েছিল সরকারটা খুব স্টেবল, এই সরকারটা অপরিবর্তনশীল, অপরিবর্তনীয়, তো এটা তো একটা স্থিতিশীল অবস্থা। কিন্তু সেই স্থিতিশীলতার মধ্যেই নিহিত ছিল প্রচণ্ড অস্থিতিশীলতার বীজ, যে কারণে সেই সময়েও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ে নাই। এবং ইনভেস্টমেন্ট না বাড়লে, ইনভেস্টমেন্ট না হলে কিন্তু এমপ্লয়মেন্ট আপনার হবে না, হতে পারে না। তো একই অবস্থা এখন দেশে, যে এইখানে আপনার এখনও আমরা দেশটাকে স্টেবল করতে পারি নাই। এই সরকারের ৬ মাসের কথা বলছেন, ৬ মাসের মধ্যে কিন্তু সরকার যে আস্থা ফিরিয়ে আনবে এটা সম্ভব হয় নাই। কারণটা হচ্ছে যে একটা তো হলো দেশের ভিতরে প্রচুর সমস্যা, আরেকটা হচ্ছে দেশের বাইরে থেকে যে পতিত যে ফ্যাসিস্ট হাসিনা, সে সেখান থেকে প্রচণ্ড উস্কানি দিচ্ছে, এবং এর ফলে আবার এখানকার আমরাও আবার খুব রিয়্যাক্ট করছি। এই সব মিলিয়ে কিন্তু একটা প্রচণ্ড অস্থির অবস্থা এখানে দেশে বিরাজ করছে। এই অস্থির অবস্থায় কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য, বিনিয়োগ করার জন্য এগিয়ে আসবেন নতুন করে, এইটা বেশ সন্দেহের ব্যাপার। শেখ হাসিনার আমলে তো ১০০টা কী বলে ইপিজেড না কি বলে এইসব করেছে, কয়টা ইনভেস্টমেন্ট এসছে। আপনি জমি দিয়েছেন, এই দেশে জমি তো একটা খুব বড় মানে ইন্ডাস্ট্রি করতে গেলে এটা একটা বড় খরচ, সেটার ব্যবস্থা আপনি করেছেন। তা আমি জানি না সেখানে ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ডেভেলপ করেছে। সাধারণত আইডিয়াল ইপিজেডগুলো এরকমই হয়, যেখানে আপনি বিদ্যুৎ সরবরাহ, গ্যাসের সরবরাহ, রাস্তাঘাটের যোগাযোগ, এইগুলো আপনি নিশ্চিত করবেন, ল অ্যান্ড অর্ডারও খুব নিশ্চিত করবেন, যেখানে সেখানে মানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি বজায় থাকে। তো ১০০ ইয়েতে তো কিছুই আমরা এই ১৫ বছরের শাসনে তো কিছুই লক্ষ্য করলাম না। শেখ হাসিনা তার শাসনের প্রথম দিকেই কিন্তু এটা শুরু করেছিল, শেষ পর্যন্তও কিন্তু এটা হয় নাই। এবং এরপরেও আবার এগুলো করা নিয়ে, এগুলো লোকেশন নিয়ে নানা রকম বিতর্ক আছে। মিরেশ্বরা ইপিজেড নিয়ে বিতর্ক আছে, আর অন্যান্য জায়গার ইপিজেড নিয়ে বিতর্ক আছে। তো সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট কীভাবে আসবে। আপনার দেশে যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে কিন্তু এখানে ফরেন ইনভেস্টমেন্টও হবে না। যদিও অপরচুনিটিজ আর দেয়ার, যেমন চায়না থেকে অনেক ইন্ডাস্ট্রি এখানে রিলোকেটেড হতে পারে, আরও অনেক দেশের থেকে রিলোকেটেড হতে পারে, যাদের মানে ওয়েজ কস্ট বেশি হয়ে গেছে, লেবার কস্ট বেশি হয়ে গেছে, তারা এটা রিলোকেট করতে পারে। কিন্তু আমরা তো সেই পরিবেশটা তাদেরকে দিতে পারছি না। সেটাই তো, দেশের ভেতরে জাতীয়ভাবে দেশীয় এন্টারপ্রেনাররা যদি ইনভেস্টমেন্ট না করে, তাহলে তো বিদেশি এন্টারপ্রেনাররাও ইনভেস্টমেন্টে এগিয়ে আসবে না। বিদেশি এন্টারপ্রেনাররা হিসাব করবে, দেখবে যে দেশের লোকগুলো যারা ইন্ডাস্ট্রি করেছে বা ইনভেস্টমেন্ট করেছে তারা কীরকম রিটার্ন পাচ্ছে, তারা কীরকম লাভ বা মুনাফা পাচ্ছে। এই হলো কথা, মূল কথা। ডিমনিটাইজেশনের একটা অভিজ্ঞতা আমাদের আছে। সেটা শেখ মুজিবের সরকার যখন বাকশাল করেছিল, তার প্রথম দিকে, বাকশাল সরকারের প্রথম দিকে সেটা করা হয়েছিল। এবং সেই সময় ডিমনিটাইজেশনটা ১০০ টাকার নোট ছিল, সেটা করা হয়েছিল, মোটামুটি এফেক্টিভ হয়েছিল। এবং দেখা গেছে যাদের কালো টাকা, তারা ঠিক ব্যাংকে টাকাটা না ফেরত না দিয়ে, কারণ কথা ছিল যে টাকাটা ব্যাংকে ফেরত দিলে তারা সেখান থেকে একটা রিসিট নিয়ে আসবে, রিসিটটা পরে দিলে পরে সেই টাকাটা আবার নতুন করে ফেরত পাবে। অনেক কালো টাকার মালিক আপনার করছে, টাকা বস্তায় বস্তায় খালে বিলে ফেলে দিচ্ছে। এইরকম ঘটনা হয়েছে, এবং তারা ভয় পেয়েছিল যে এই টাকার জন্য হয়তো আমাকে জেলে যেতে হবে বা আমাকে জবাবদিহি করতে হবে। এখনও আপনি হয়তো চিন্তা করতে পারেন যে ১,০০০ টাকার নোট করা, ডিমনিটাইজ করা, মুদ্রার প্রচলন থেকে বের করে নিয়ে আসা, এটার কথা অনেকে বলছেন। তো এইটা একটা বেশ শক্তিশালী হাতিয়ার। সেটা হচ্ছে আপনি কালো টাকাকে ধরার জন্য এবং ইনফ্লেশন চেক করার জন্য, দুটোই মানে তো আমি এইখানে কালো টাকা কতটা বেরিয়ে আসবে সেটার চাইতেও আমি মনে করি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য এটা করা উচিত। করলে পরে হয়তো আমরা কিছু ভালো ফল এখন পেতে পারি। তবে এখানে বিগ কোয়েশ্চেন ইজ, ইকোনমি আজকে আর 75-এর ইকোনমি না। ইকোনমি নানানভাবে এটা ফর্মাল এবং ইনফর্মাল দুই সেক্টরে একটা ব্যাপকভাবে এটা স্ফীত হয়েছে, এবং এটা শাখা প্রশাখা গেছে।
এবং ইকোনমি যে এক্সপ্যান্ডেড এটা বোঝা যায় যে ঢাকা চিটাগংয়ে কয়টা মানে এয়ার ফ্লাইট হচ্ছে, কয়টা ট্রেন চলছে, তো এগুলো দিয়ে, বা ঢাকা সিলেট কয়টা চলছে, ঢাকা দিনাজপুর কয়টা চলছে। মানুষের যাতায়াত এগুলো খুব বেড়ে গেছে, মোবিলিটি খুব বেড়ে গেছে, স্পেশাল মোবিলিটি, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এই অবস্থায় আপনি যদি হঠাৎ করে 1000 টাকার নোট বাতিল করেন, তাহলেও কিন্তু একটা যেটাকে বলে শক এফেক্ট হবে, এবং এই শক থেরাপি কতটা আমরা সহ্য করতে পারবো সেটা বিবেচনা নিতে হবে। তো আমার কাছে তো সেই রকম কোনো তথ্য নাই, স্ট্যাটিস্টিক্স নাই। এটা করার আগে অন্তত দেখতে হবে সরকার এই পর্যন্ত 1000 টাকার নোট কত ইস্যু করেছে, তার মধ্যে কতটা সার্কুলেশনে আছে বলে তাদের ধারণা, কতটা ঝিমিয়ে আছে অর্থাৎ ঘুমিয়ে আছে মানে ব্যাগের মধ্যে বা অন্য কোনো জায়গায় লুকায়িত অবস্থায়, সেটা একটা আন্দাজ করা। তো এইটা একটা স্টাডি করে তারপরে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। শুধু তাই না, এরপরে যে শকটা হবে, যে শকের ফলে অনেক কিছু হয়তো স্থবির হয়ে যাবে, চাকা এমনিতেই স্থবির অর্থনীতি, আরও স্থবির হয়ে যাবে, সেই স্থবিরতাকে আবার কীভাবে দ্রুত কনফিডেন্স আপনি ফিরিয়ে নিয়ে আসবেন সেই ব্যাপারেও চিন্তাভাবনাগুলো করে ফেলতে হবে। তো এটা একটা সিরিয়াস স্টাডি করার ব্যাপার, অ্যান্ড ইট ডিজার্ভস সাম অ্যাটেনশন। ইন্ডিয়াতে এটা করা হয়েছিল, মোদি করেছিল, কিন্তু সেখানে খুব যে সুফল পেয়েছে তা নয়, সেই অভিজ্ঞতা খুব ভালো না। তো সবসময় এটা করলে যে ভালো ফল পাওয়া যাবে সেটাও কিন্তু বলা যায় না। আমি এই ব্যাপারে অ্যাম্বিভ্যালেন্ট, মানে ভালোও হতে পারে মন্দও হতে পারে, দুটোই সম্ভাবনা আছে। বাজার উপযোগী না বলে জীবন উপযোগী করতে চাই। এই জীবনের মধ্যেই আপনার বেঁচে থাকা, সুস্থ থাকা, কর্মক্ষম থাকা, সৃজনশীল হওয়া, হ্যাঁ, তারপরে প্রোডাক্টিভ হওয়া, এই সব কিছু এর মধ্যে আছে। তো শব্দটা বোধহয় সেটাই হওয়া উচিত। বাজারমুখী বললে আপনি একটা ন্যারো পার্সপেক্টিভের মধ্যে জিনিসটাকে নিয়ে যান। তবে হ্যাঁ, বাজারের তো একটা ভূমিকা আছে, এবং সেটারও ভূমিকাটা কিন্তু কম না, মোটামুটি অল এমব্রেসিং। এখন কিন্তু বাজার বাংলাদেশের মানে আনাচে কানাচে বাজারের, যেটাকে মার্কেট পেনিট্রেশন বলে, মার্কেট রিলেশনসের যে পেনিট্রেশন, সেটা কিন্তু আনাচে কানাচে পৌঁছে গেছে, এমনকি পার্বত্য অঞ্চলগুলোতেও পৌঁছে গেছে। তো সেই দিক থেকে মার্কেট একটা ইম্পর্ট্যান্ট নেটওয়ার্ক এবং ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট নিঃসন্দেহে। তো এখন আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কী? এটা তো একেবারে একটা শিক্ষা ব্যবস্থা আছে বলেই তো আমার মনে হয় না। এবং ছেলেপেলে যে MA পাস করে বেরোচ্ছে, আমার তো একটা বিশ্ববিদ্যালয় শিক্ষকতার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি বাছাই করা কিছু ছেলে মোটামুটি লেখাপড়া শিখছে, এদের মধ্যে আবার খুব অল্প সংখ্যক ভালো ফল করছে বা বিদেশে গিয়ে তারা ভালো করছে, কিন্তু ব্যাপক সংখ্যক আম শিক্ষার্থী তারা কিন্তু কিছুই শিখছে না, তাদের লার্নিং স্কিল বলতে কোনো জিনিস নাই, এবং লার্নিং তাদেরকে যে একটা ক্যাপিটালে পরিণত করবে সেই ব্যবস্থাটা নাই। এবং এটার আরও বহু কারণ। এই পুরা জিনিসটা হলো আপনার, এটাকে বলা যায় যে কনজিকিউটিভলি আপনার বলা যায় যে কিউমুলেটিভ কজেশনের মধ্যে পড়ে গেছে, যে একটা খারাপ আর একটা নতুন খারাপের জন্ম দিচ্ছে, সেই খারাপটা আরও খারাপের জন্ম দিচ্ছে। যেমন আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের মান অতীতের তুলনায় অনেক হ্রাস পেয়েছে, অনেক কমে গেছে। তো সেই কনটেক্সটে যেটা বলা যায় যে আগে তো এত ভালো সার্টিফিকেটওয়ালা প্রাইমারি শিক্ষক ছিল না। একটা প্রাইমারি স্কুলে ব্রিটিশ আমলে বা পাকিস্তানের সময়ে, মানে পাকিস্তানের বেশিরভাগ সময়ে একটা প্রাইমারি স্কুলে একজন ম্যাট্রিক জিটি পাস শিক্ষক, আরেকজন ম্যাট্রিক পাস, আরেকজন নন ম্যাট্রিক, এইরকম শিক্ষক, 3 জন শিক্ষক মিলে 5টা ক্লাস চালানো। কিন্তু তারা আন্তরিকতার সঙ্গে চালাতেন, কমিটমেন্টের সঙ্গে চালাতেন, তারা রিয়েল সেন্সে গুরু ছিলেন। হ্যাঁ, তো এইটা এখন আর নাই। এবং যারা শিক্ষকতার কাজেও আসেন, তারা শিক্ষকতাকে অ্যাকচুয়ালি ব্রত হিসাবে নিতে হয়। এটা ঠিক যে শিক্ষকতা করে আপনি কিছু রুজি রোজগার করবেন, তা দিয়ে আপনার সংসার চালাবেন, সেটার যেমন গুরুত্ব আছে, ঠিক পাশাপাশি শিক্ষকতা এমন একটা পেশা যেখানে আপনার মোটিভেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার এইটাকে একটা মিশন হিসেবে আপনাকে নিতে হবে, সেটা কিন্তু কেউ নিচ্ছে না। এখন প্রাইমারি শিক্ষা দুর্বল, তার স্ট্যান্ডার্ড খারাপ, মান খারাপ, তারপরে সেটার ফল পড়ে যাচ্ছে আবার
মানে মাধ্যমিক শিক্ষায়, সেকেন্ডারি এডুকেশনে। সেকেন্ডারি এডুকেশন খারাপ, তখন হায়ার সেকেন্ডারিতে সেটার ইম্প্যাক্ট পড়ছে। হায়ার সেকেন্ডারিতে খারাপ, তো বিশ্ববিদ্যালয়ে এসে ইম্প্যাক্ট পড়ছে। এবং সমস্যাটা কোথায়? আপনার ছাত্রের মান যদি ভালো হয়, সেইটা কিন্তু আরেকটা শিক্ষককেও তার নিজের মান কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, এটা একটা প্রেশার হিসেবে কাজ করে। কিন্তু ছাত্ররা যদি সেরকম চ্যালেঞ্জিং না হয়, তাইলে হবে কি, শিক্ষকের মানটাও উন্নত হবে না। এখন আমাদের ভালো শিক্ষকের যথেষ্ট অভাব আছে। রিয়েলি কোয়ালিফাইড টিচার কতজন আছেন, কোয়ালিফাইড প্রফেসর কতজন আছেন, এইটা একটা বড় প্রশ্ন। শিক্ষক ছাড়া তো শিক্ষা হতে পারে না। তারপরে যেটা প্রয়োজন সেটা হলো ভালো লাইব্রেরি দরকার, ভালো ল্যাবরেটরি দরকার, আরও অন্যান্য মডার্ন এডুকেশন টুলস যেগুলো আছে, কম্পিউটারের মাধ্যমে বা অন্যান্যভাবে আপনি পেতে পারেন। তো এগুলি কোনোটাই কিন্তু আমাদের এখানে নাই, যার ফলে কোয়ালিটি অফ এডুকেশন সাংঘাতিকভাবে মার খাচ্ছে। এবং এডুকেশনটাকেও কমার্শিয়ালাইজ করা হচ্ছে। আপনি বাজারমুখী করছেন, হ্যাঁ বাজারমুখী হয়েছে, কিন্তু ডিস্টর্টেড বাজারমুখী হয়েছে, ডিস্টর্টেড মার্কেট ওরিয়েন্টেড হয়েছে। সেটা হচ্ছে এই যে আপনার কি বলে, কোচিং সেন্টার, নোট বই, এইসব গাইড বই, এইসব পরীক্ষায় নকল করে ডিগ্রি নেওয়া। এবং ডিগ্রিটাও এখন একটা হচ্ছে MA ডিগ্রি একটা করতে হবে, BA ডিগ্রি একটা করতে হবে। এইটাকে বলা হয় ডিপ্লোমা ডিজিজ। এই ডিপ্লোমা ডিজিজ যতদিন থাকবে ততদিন প্রপার ডিপ্লোমা কিন্তু হবে না, হচ্ছেও না। এই ডিপ্লোমাটা হয়তো কাজে লাগতে পারে ইন ম্যারেজ মার্কেট, বিয়ের বাজারে, কিন্তু সত্যিকার দেশের কাজে লাগা এবং নিজের জীবনে লাগা সেটাও সম্ভব হচ্ছে না। তো এখন কোনো দেশ আপনার হিউম্যান রিসোর্সকে ইমপ্রুভ না করে এবং হিউম্যান ক্যাপিটাল সৃষ্টি না করে কিছুই অ্যাচিভ করতে পারে না। এবং এইটা করার একটা বড় লাভ হচ্ছে যে এডুকেশন যদি প্রপার এডুকেশন হয়, এইটা ইট বিকামস এন ইনস্ট্রুমেন্ট ফর রিডিউসিং অলসো আপনার পভার্টি লেভেল, অলসো ইনইকুয়ালিটি লেভেল। কারণ এডুকেশনটা আপনার মধ্যে একটা অপরচুনিটি সৃষ্টি করে, কিন্তু আপনি সেই এডুকেশন পাচ্ছেন না যে এডুকেশন দিয়ে আপনি নিউ অপরচুনিটিস ক্রিয়েট করতে পারেন অথবা অ্যাভেলেবল অপরচুনিটিকে কাজে লাগাতে পারেন। তো এটা কোনোটাই হচ্ছে না। ফলে এই এডুকেশন প্র্যাকটিক্যালি আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা প্র্যাকটিক্যালি পানিতে যাচ্ছে। তো এখন আরেকটা প্রশ্ন সবাই করে যে সরকারের খরচ বৃদ্ধি করলে জিডিপির 5%, 4% যদি আমরা করতে পারি, যেটা এখন 2%-এর নিচে, তাইলে হয়তো শিক্ষার মান কিছুটা বাড়তে পারে। হিউম্যান রিসোর্সে ডেভেলপ তারা কিন্তু এডুকেশন সেক্টরে প্রচুর টাকা খরচ করে। তো আমরা এখন যে অবস্থাতে আছি, শুধু টাকা খরচ করাটাই যথেষ্ট হবে না। এইখানে একটা সমন্বিত পরিকল্পনা, সেটা হলো যে কী করে আরও ভালো শিক্ষক তৈরি করা যায়, টার্গেটেড করা যায়, আরও মানে গঠনমূলকভাবে আমরা কি করতে পারি, ইউনিভার্সিটি এডুকেশন কীভাবে ইমপ্রুভ করা যায়, প্রাইমারি এডুকেশন কীভাবে ইমপ্রুভ করা যায়। আপনার দেশে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে সে প্রাইমারি শিক্ষকদের জন্য। প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলো পাকিস্তান পর্যায়ে আমি যেটা দেখেছি, কারণ আমার বাবা এটার অধ্যক্ষ ছিলেন একটার, তো সেখানে অত্যন্ত রিগরাস ট্রেনিং হতো। 1 বছরের মধ্যে একেবারে গড়ে পিঠে মানুষগুলিকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু সেই প্রশিক্ষণ আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনারা সাংবাদিক মানুষ, পিটিআইগুলিতে এখন কি হচ্ছে সেখানে গোচারণ ছাড়া আর কিছু হচ্ছে বলে আমার মনে হয় না। তো এই যেটা ছিল আর কি, এই ইনস্টিটিউটগুলোকে কেন্দ্র করেই কিন্তু প্রাথমিক শিক্ষার বেসটা তৈরি হওয়ার কথা ছিল। এবং নতুনভাবে শিক্ষককে ট্রেন করে পুরনো যারা চলে যাচ্ছে, রিটায়ার করছে, তাদের জায়গাটা পূরণ করা, নতুন স্কুল হচ্ছে সেখানে নতুন শিক্ষক দেওয়া। এই প্রশিক্ষণও কিন্তু একেবারে শুধু প্রাইমারি পিটিআইয়ের প্রশিক্ষণ না, বিএড যেটা আছে বা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন এডুকেশন যেটা আছে, আমার মনে হয় সব ব্যাপারে কিন্তু ঘাটতি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএডের ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি। আমি শিক্ষা সম্পর্কে যতটুকু জানি, শিক্ষার দর্শন সম্পর্কে যতটুকু জানি, বা শিক্ষার প্রিন্সিপালসগুলো সম্পর্কে যতটুকু জানি, বা শিক্ষার যে এডুকেশনাল মেথড সম্পর্কে যতটুকু জানি, আমি আলাপ করে দেখেছি এরা এর কিছুই খবর রাখে না, কিন্তু ডিগ্রি পেয়ে যাচ্ছে। তো এর চাইতে ফ্রাস্ট্রেটিং, হতাশাব্যঞ্জক আর কি হতে পারে আমাকে বলেন? সোজা কথা, you don't have the political will and you don't want to face the reality. এই চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করতে চাচ্ছেন না। আপনি যদি সত্যি মিন করেন যে আমি এটাকে কিছু যেভাবে হোক উচ্ছেদ করে ছাড়ব এবং
সেখানে প্রচুর ভিজিলেন্স যদি বাড়ানো যায়, সরকারের কর্তা ব্যক্তিরা যদি একটু মাঠে নামেন, পুলিশ কি করছে বা অন্যান্য জায়গায় কর্মকর্তা কর্মচারীরা যেটা রয়েছে বা হাট বাজারগুলোতে কি হচ্ছে, সেখানে তোলার পরিমাণ কত, একটা গ্রাম লেভেলে শুরু করে এইগুলো যদি করা যায়, তাহলে হয়তো কিছুটা আপনার এই অভিশাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন। কিন্তু এইটা এখন চাঁদাবাজিটা ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, এটাই হলো খুব বিপদের কথা। এবং লোকেও কিন্তু অনেকটা, ব্যবসায়ীরাও কিন্তু অনেকটা মেনে নিয়েছে, তার হিসাবের মধ্যে, তার ক্যালকুলেশনের মধ্যে সে এই কস্টটা সে যোগ করে তার যেটাকে বলে মার্কআপ সে চিন্তা করে। হ্যাঁ, তো এইটা খুব একটা বিপজ্জনক একটা পরিস্থিতি এবং এর থেকে বেরিয়ে আসাও বেশ কঠিন। এবং এর জন্য যে মেজার নিতে হবে সেটা অত্যন্ত স্টার্ন একটা মেজার। এইটা আপনার একদিকে পলিটিক্যালি আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মানুষকে সচেতন করা, নট টু কোঅপারেট উইথ দিস থিংস। তারা সেখানে যখন এসব চাপ আসবে, যখন তারা সমন্বিতভাবে প্রতিবাদ করে, এই সব করা। যেমন ট্রাক ড্রাইভাররা, তারা যদি বাধ্য বলে যে আমরা ট্রাক নেব না, তোমাদের চাঁদাও দেবো না, আমরা ট্রাক চালাবো না, মানে কথাটা শুনতে, এটা এক্সাম্পল হিসেবে বলছি, শুনতে খুব ইয়ে লাগে। এটা হচ্ছে যে পলিটিক্যাল প্রটেস্ট। আমার মনে হয় শুধু এইটা দেখভাল করার জন্য যদি একটা ভালো টাস্ক ফোর্স করা যায়, শক্তিশালী টাস্ক ফোর্স করা যায়, যাদের দায়িত্ব হবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন কি পয়েন্টসে ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করা, দেখা, এবং সেখানে আপনার কে বলে হঠাৎ করে মানে ভিজিট করা, মানে না জানিয়ে না শুনিয়ে, এবং তাইলে হয়তো কিছু ফলাফল আপনি পেতে পারেন। এবং এইটা যদি 6 মাস 9 মাস কন্টিনিউ করা যায় এই অ্যাক্টিভিটিটা, তাইলে হয়তো এর পেছনে আপনার যে খরচটা হবে এই টাস্কফোর্সের পেছনে, তার চাইতে আপনি বহুগুণ রেজাল্ট পেতে পারেন। না, একটা বন্দোবস্ত তো হলো আপনাকে একটা কনস্টিটিউশন নিতে হবে। যে কনস্টিটিউশন যেটা আমাদের আছে সেটা আর ওয়ার্কেবল নাই, এবং এর মধ্যে বহু আনডেমোক্রেটিক ক্লজেস আছে এবং এইটা থেকে মুক্ত হইতে হবে। 2 নম্বর, অনেকে 72-এর সংবিধান একটা পূত পবিত্র দলিল হিসেবে মনে করে, মানে যেটা পরবর্তী সংশোধনীর দ্বারা অপবিত্র হয় নাই। একটা ব্যক্তিকে সামনে রেখে যদি তখন আপনি এই ধরনের দলিল করেন, সেখান থেকে কিন্তু আপনার স্বৈরতন্ত্রের উদ্ভব হয়। তাই কাজেই সেই দিক থেকে 72 কনস্টিটিউশন এইটা খুব একটা আইডিয়াল ডকুমেন্ট ছিল তা না, তবে হ্যাঁ, ওর মধ্যে কিছু সুন্দর কথাবার্তা লেখা ছিল। হ্যাঁ, মানুষ তার কী বলে সাধ্য অনুসারে কাজ করবে, তার কাজের বিনিময়ে পাবে, এই যে সমাজতন্ত্রের যে সুন্দর সুন্দর কথাগুলো সেগুলি লেখা ছিল। অথবা ধরেন মানবাধিকারের কিছু ব্যাপার স্যাপার গল্প আকারে লেখা ছিল। হ্যাঁ, কিন্তু আইনের ক্ষেত্রে যখন যাবেন তখনই প্রত্যেকটাই হলো শর্ত থাকে যে উহা আইন দ্বারা নির্ধারিত হইবে, হেন তেন ইত্যাদি। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ছিল। তারপরে তো এটাকে বহুবার সংশোধন করে এটাকে প্রচণ্ডভাবে ভারাক্রান্ত করা হয়েছে। সুতরাং আমরা একটা সর্বসম্মত, মানে সব রাজনৈতিক পক্ষ যারা আছে তাদের সম্মত একটা দলিল হলে, যেটাকে আমি ন্যাশনাল চার্টার বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি যে আমরা একটা নতুন কি বলে বন্দোবস্ত শব্দটা ঠিক বলবো না, এখানে হচ্ছে যে রুশোর যে কথাটা রুশো বলেছেন আর কি, সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্টে আমরা উপনীত হতে পারি। তো সোশ্যাল কন্ট্রাক্ট তো আর এই 18 কোটি লোক এসে কন্ট্রাক্ট করবে না। তো 18 কোটি লোকের যারা প্রতিনিধি, মানুষের যেটা আশা ভরসা যেগুলো আছে সেগুলোকে সঙ্গে নিয়ে একটা ডকুমেন্ট যদি আমরা তৈরি করতে পারি, এই ডকুমেন্টটা যথাসম্ভব খুব বড় ডকুমেন্ট না হয়ে এটা একটা হালকা, মানে পৃষ্ঠার দিক থেকে একটু হালকা হওয়া উচিত এবং তীক্ষ্ণ হওয়া উচিত, শার্প ল্যাঙ্গুয়েজে লেখা উচিত, যাতে সবাই বুঝতে পারে এবং স্পষ্ট হয়, এটার মধ্যে কোনো রকম দ্বৈধতার সৃষ্টি না হয়, এইরকম একটা ডকুমেন্ট দরকার এই সোশ্যাল কন্ট্রাক্ট। এবং এই সোশ্যাল কন্ট্রাক্টটা একেবারে মোটামুটি যতটা সম্ভব অলমোস্ট নিয়ারলি 100% কনসেনসাসের মধ্য দিয়ে নেওয়া, এইটা একটা। আরেকটা বন্দোবস্ত হচ্ছে, আপনি গণতন্ত্রের কথা বলছেন, তো গণতন্ত্র বললে তো তার স্টেক হোল্ডার অনেক আছে, শ্রমিকরা আছে, কৃষকরা আছে, মধ্যবিত্ত আছে, প্রফেশনালসরা আছে, আপনার ব্যুরোক্রেটরা আছে, পুলিশরা আছে, আর্মির লোকেরা আছে, সবাই আছে, সবই আমরা আমাদের দেশের নাগরিক। এখন দেখা যাচ্ছে কিছু লোকের প্রবল শক্তি আছে আর কিছু লোকের কোনো শক্তি নাই, তারা শক্তিহীন। তা আপনার নিউ সোশ্যাল কন্ট্রাক্ট মানে আপনি এখানে একটা ক্ষমতার ভারসাম্য নিয়ে আসবেন। এই ক্ষমতার ভারসাম্য না থাকাতেই এবং ক্ষমতাটা খুব লপসাইডেড হওয়াতেই, একপেশে হওয়াতে যেটা হয়েছে সেটা হলো এইখানে আমরা
মানে সত্যিকার অর্থে গণতন্ত্রেরও রেশমাত্র দেখতে পাচ্ছি না, এবং এই যেটা সাম্যের কথা আমরা বলি সেটাও অর্জন করা দুরূহ হয়ে পড়ছে, এবং ক্রমান্বয়ে দেশ অসাম্যের দিকে অগ্রসর হচ্ছে, এবং ক্রনিক ক্যাপিটালিজম বা আপনার অলিগার্কি তৈরি করে আপনার অসাম্যটা আরও বহুগুণে বৃদ্ধি করা হচ্ছে। যেইটুকু আমরা পরিসংখ্যান থেকে যে অসাম্যের কথা জানি, বাস্তব অসাম্য হয়তো তার চাইতেও বহুগুণ বেশি। সুতরাং এইখানে সেই যেটাকে গলব্রেথ বলেছে, কেনেথ গলব্রেথ বলেছেন কাউন্টারভেইলিং পাওয়ার, সমাজের মধ্যে কাউন্টারভেইলিং পাওয়ার সৃষ্টি করবে। এখানে ট্রেড ইউনিয়ন থাকতে হবে, এখানে মালিকদের ভালো সংস্থা সংগঠন তাদেরটা আছে, কিন্তু শ্রমিকদেরটা নাই। কৃষকদের ভালো সংস্থা সংগঠন দরকার। এই যে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, তাদের যদি ভালো সংগঠন সংস্থা থাকতো, তারা যদি বার্গেইন করতে পারতো, তারা যদি একত্র হতে পারতো, তাহলে তাদেরকে যারা ঠকায় তাদেরকে তারা রেজিস্ট করতে পারতো, অথবা তাদের সঙ্গে একটা গুড বার্গেনিং ইয়েতে আসতে পারতো, মানে ইকুইলিব্রিয়ামে আসতে পারতো। তো এইটা আপনাকে করতে হবে, এবং এইটা থ্রু দি ডেমোক্রেটিক প্রসেস ইউ হ্যাভ টু এনকারেজ every sphere of the society, every class in the society, every stakeholder in the society to get organized, হ্যাঁ, এবং শুধু সিভিল সোসাইটির কথা বললে হবে না, একেবারে শ্রেণীভিত্তিক, গোষ্ঠীভিত্তিক, পেশাভিত্তিক সবাই যদি সংগঠিত হয়। এবং সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে একদিকে আপনার রাইটস, আরেকদিকে রেসপন্সিবিলিটিসের ব্যাপার, দুটো জিনিস আছে। শুধু রাইটসের কথা বলতে হবে না, সঙ্গে সঙ্গে আপনার রেসপন্সিবিলিটিটা কী, দায় দায়িত্বটা কী, অধিকারের পাশাপাশি দায় দায়িত্বের কথাও কিন্তু আপনাকে বলতে হবে।